লোটাস মনে আজকে বৃষ্টি পড়ছে যেহেতু তো রেইনকোট পরিয়ে দিয়েছি, তো রেইনকোট পরেই যাচ্ছে স্কুলে। দেখি এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি না। তো লোটাস আজকে রেইনকোট পরেই যাচ্ছে। ছোটখাটো একটা ভূত ভূত দেখা যাচ্ছে। ওই রকম করলে টান লাগলে ছিঁড়িয়ে দেবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এইমাত্র লোটাসকে স্কুলে পাঠালাম, বাইরে বৃষ্টি পড়ছে। তো সকাল থেকে বৃষ্টি হয়নি, হালকা হালকা এখন পড়ছে। তো ওকে তো দেখলেই রেইনকোট পরিয়েই পাঠালাম। ওর পাপার সঙ্গে যাচ্ছে। আর আমার সব কাজ আজকে পড়ে আছে। সকালে উঠে আজকে কোনো কাজ করিনি। ওই দেখো, ওই যে গরু দুইটা উঠে আমার দিক তাকিয়ে আছে। ওদেরকে আজকে সকালে আমি খেতেও দিইনি। দেখলাম যে সকালে উঠে আগে রান্না বান্না করি, পরে ওদেরকে খেতে দেব। আর গরুগুলোর গাও ধোয়াতে হবে, সেজন্য এখন এই যে পাইপ এগুলো টানিয়ে একবারে ওদের গা ধুইয়ে খেতে টেতে দিয়ে আরও খড় কাটতে হবে। এটাও থালাবাটি টাটি সব পড়ে আছে ঘরে। আর ঘরের দিকে দেখো কি পরিমাণ অন্ধকার, খুব অন্ধকার ঘরের দিকে। যেহেতু এখানে এই যে দেখো জামা কাপড় মেলা আছে ঘরের সামনে, এই জায়গাটায় শুধু আমাদের ঘরের ভিতরে আলো ঢোকার জায়গা, কিন্তু এটা যেহেতু বন্ধ আছে তাই জন্য ঘরের ভিতর অন্ধকার। আর এই যে গতকাল এই 2 বস্তা চাল ধান বানানো হয়েছে, তো চালগুলো এভাবে আছে। ওদেরকে খেতে দিয়ে খড় টড় কেটে তারপরে চাল ঝাড়তে হবে, না হলে রান্না করা যাচ্ছে না। সকালে 1 কিলো ঝেড়ে রান্না করলাম, আর ভাবছি যে আগে কাজগুলো কমপ্লিট করে আসি, তারপরে চাল ঝেড়ে এগুলো ড্রামে রাখবো, যাতে প্রত্যেক দিন না ঝাড়তে হয়। তো চলো এখন হচ্ছে গিয়ে মানে 2 হাতে না 4 হাতে কাজ করতে হবে, না হলে অনেক বেলা হয়ে যাবে। যেহেতু বাড়িতে একা একা, তো নিজের মতো করে কাজ করে যাবো এখন। সকালে একবারে ওদের সঙ্গে সঙ্গে আমার খাওয়া দাওয়াটা আমি সেরে নিয়েছি, যে ওরা চলে গেলে পরে আর আমার খাওয়া হয়ে ওঠে না, সেই জন্য একসঙ্গেই খেয়ে নিয়েছি। আর ওই যে দেখো থালাবাটিগুলো পড়ে আছে, এখন ওগুলো ধুবো, ধুয়ে তারপর বাইরে যাব গরুর ওখানে, ঠিক আছে? তো চলো সারাদিন কী করি না করি সেগুলো তো তোমাদের সঙ্গে থাকছে, সবাই সাথেই থেকো। তো ফ্রেন্ডস দেখো চলে আসলাম মাঠে, আর মাঠের ভিউটা অনেক সুন্দর, কারণ এখন হচ্ছে গিয়ে ধানের চারা রোপণ করা হয়েছে। সেই কারণে মাঠের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখো সবুজে ঘেরা একদম পুরাটা। তো আমি হচ্ছে গিয়ে বাড়ির কাছাকাছি আছি, সেই কারণে পুরো মাঠটা এখান থেকে দেখা যাচ্ছে না। তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি অবস্থা মাঠের, চারিদিকে শুধু ধান আর ধান। তো আমি মাঠে এসেছি কিছু ঘাস নেওয়ার জন্য আমার জমি থেকে। তো আমি এখন ঘাসগুলো কাটবো, কেটে নিয়ে বাড়িতে যাব। আর এখানে আমি প্রত্যেক দিন আসিও না, 1 দিন 2 দিন পর পর আসি, কারণ এখানে আসতে গেলে বাগান টাগান আছে আর জঙ্গল পাতি, সেজন্য ভয়ে আসি না। আর আমার এই জমির পাশে সাপেরও আড্ডাখানা, তো সেই কারণেই আসা হয় না, ভয় করে। যখন শুকনোর সময় তখন আসা যায়, তাছাড়া আসতে গেলে একটু ভয় ভয় লাগে। আর বাড়িতে আসলাম, বাড়িতে এসে ঘাস টাস কেটে গরুকে দিয়ে দেখো চলে আসলাম আরও একটা কাজে। গরুর কাজ সব কিছু কমপ্লিট করে ঘরে চলে আসছি, আর এখানে এসে এখন চাল ঝাড়তে লাগছি। কারণ কি বলো তো, আজ মনে হয় 10 দিন মতো চাউল বাড়ন্ত ছিল, এর ওর কাছ থেকে কর্জ করে খাচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই গতকালকে ওকে ধান 2 বস্তা সাইকেলে করে দিয়ে আসা হয়েছিল, তো সেটাই ও বানায় আনছিল, সেটা রেখে দিয়েছিলাম। তো আজকে আমি হাজার কাজ থাকলেও এখন কিন্তু প্রায় 1:30 2টো বাজে, তারপরও আমি ভাবলাম এখন যদি চালটা আমি না ঝাড়ি তাহলে আমার আজকে চাল ঝাড়া হবে না, আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে। তো সেই কারণে আমার হাজার কষ্ট হলেও আমি অপেক্ষা না করে চালটা ঝাড়তে লাগলাম। আর চাল টাল ঝেড়ে স্নান করতে করতে আমার প্রায় 4টা বেজে গেছিলো জানো। তো চলো চাল টাল ঝেড়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। তো ফ্রেন্ডস দেখো এই যে একটু আগে স্নান করলাম, স্নান করে খাওয়াটাও খেয়েছি। 3টার দিকে স্নান করেছি আজকে। সমস্ত কাজবাজ করে উঠতে উঠতে বেলা প্রায় শেষের দিকে। তো মাথাতে একটু শ্যাম্পু দিলাম, যেহেতু সারাদিন আজকে খুব ধকল গেছে। খড় কেটেছি, ঘাস এনেছি, তারপরে মানে এই 2টো কাজই তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আবার গরুদের গা ধোয়ালাম, তো ওটা করতে গিয়ে অনেকটা সময় চলে গেল।
এসব করতে করতে একদম বিকাল হয়ে গেল। তো স্নান করে এইমাত্র খেয়ে দিয়ে একটু ফ্যানের নিচে বসলাম। তো ভাবলাম যে তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি। গল্প করাই হয় না সবসময়, তো আমার কাজগুলোই দেখাই আর নিজে বকবক করি, সেগুলোই তোমাদেরকে শোনাই। কিন্তু গল্প জিনিসটাই আলাদা হয়। একজনের সঙ্গে মনের কথা বলা আর নিজের মতো করে বলে যাওয়া, সেটা কিন্তু একদম আলাদা। ঠিক আছে, তোমরা হয়তো আমার মাঠে যাওয়া দেখে, আমি যে মাঠে যাই এটা কিন্তু যাই অনেক আগে থেকেই। আজ 3 বছর আগের থেকে আমি মাঠে যাই। তার আগে আমি কোনোদিন মাঠে মানে আমাদের কোথায় জমি জায়গা কোথায় আছে কি না আছে বৃত্তান্ত আমি কিচ্ছু জানতাম না। আমি কখনো আমার বাপের বাড়িতেও কখনো মাঠে টাঠে যাইনি, আবার শ্বশুর বাড়িতে এসেও আমার বর কখনো মাঠে টাঠে নিয়ে যায়নি। কারণ আমাদের যেটুকু জায়গা জমি ছিল আমার বরই চাষবাস করতো, ওই যেত মাঠে, আমি যেতাম না। তো আমার বরের এই সমস্যার কারণে তারপর থেকে ও আর মাঠে যায় না। তো তখন কি করব, সংসারটা তো দাঁড় করাতে গেলে কিছু না কিছু করতে হবে। একটা সংসারের পুরুষ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, সেই সংসারটা ধরে রাখার জন্য কিন্তু মেয়ে মানুষকেই লড়াই করতে হয়। তো আমিও সেই লড়াইটাই করেছি। যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কিন্তু একদম আলাদা। শহরে যদি থাকতাম তাহলে কী হতো বলো তো, আমি যেহেতু শিক্ষিত একটা মানুষ, তো আমি টিউশন করাতে পারতাম বা অন্যান্য কোনো একটা ছোটোখাটো চাকরি জোগাড় করতে পারতাম, যাই হোক কিছু একটা করতে পারতাম। কিন্তু যেহেতু এটা শহর না, এটা গ্রাম। তারপরে ছিল আমার বরের দেখাশোনা। একটা বাচ্চার দেখাশোনা করতে গেলেও যতটা সময় দরকার, তো আমার বরেরও এমন অবস্থা হয়ে গেছিলো, তার দেখাশোনা করতে গেলেও সেই একই রকম যত্ন নিতে হতো। তার অল টাইম তার সঙ্গে থাকতে হতো, তার যত্ন করতে হতো, খাওয়ানো দাওয়ানো মানে সমস্ত কিছু আমাকেই করতে হতো, স্নান করানো, তারপর তো দেখাশুনো সেসব বাদ দিলাম, সেসব কথা তোমাদের অন্য একটা ব্লগে হয় বলবো আমি। তো এইসব কাজ করতাম। তখন কি করলাম, মাঠের কাজটা একদম বন্ধই ছিল বলতে পারো। তারপর হঠাৎ করে ভাবলাম যে না, মাঠে যেহেতু আমাদের একটু জমি আছে, তো সেখানে যদি ধান টান চাষ করা যায়, সেখান থেকে হয়তো আমি কিছু আর্ন করতে পারবো বা কিছু টাকা পয়সা পাবো, যা দিয়ে আমার বরের চিকিৎসা করাতে পারবো। তো তখনই মাঠে যাওয়া শুরু করলাম। তো আমি তেমন একটা কাজ টাজ পারি না মাঠের, তো যা করতাম লোক দিয়েই করাতাম। তো আমি ওই সময় আমার মাঠে যাওয়াটা রানিং হলো, যে আমি রেগুলারলি মাঠে যাই দেখাশুনো করতে, জমিতে জল আছে কিনা বা জোন আছে তারা কাজ করছে কিনা এই সব দেখতে। তাছাড়া কিন্তু কিছু না। অনেক আপন লোক থাকে, তারা কিন্তু এগুলো খেয়াল দেয় না, যে ও জমিতে জোন দিয়েছে তো দেখি কাজ করছে কিনা, এসব কিছু কেউ খেয়াল দেয় না। কিন্তু সবাই এসে কি বলতো, এসে বলতো যে আজকে জোন ঠিক করেছিস কিন্তু কাজ করেনি, এইটুকু সময় কাজ করেছে কি, 11টা 12টা পর্যন্ত কাজ করে চলে গেছে, এরকম খবর দিত। কিন্তু বলতো না যে আসলে এরকম করাটা উচিত না, যেহেতু তা সে অসুস্থ, তার জমিতে কাজ করতে গেলে একটু ধরে নিয়ে কাজটা করো, এরকম কেউ বলতো না। হ্যাঁ, তো যাই হোক, ওখান থেকে আমার মাঠে যাওয়া স্টার্ট হয়েছে। আর এখন মাঠে যাই, তারপরে 2 বছর চাষ করার পরে এবার আর চাষ করতে পারি না। সত্যি কথা বলতে, সংসারের সমস্ত কিছু করে মাঠ দেখাশুনো করা একটা মেয়ের পক্ষে বা একটা বউয়ের পক্ষে খুবই কিন্তু কষ্টকর। তো সে কারণে আমি আর মাঠে চাষটা করতে পারিনি। এবার সব জমি, যেটুকু জায়গা জমি ছিল সব ভাগে দিয়ে দিছি। তো ওখান থেকে ফসল পাবো আর কি, ওনারা চাষ করে আমাদেরকে ফসল দেবে। আর এখন মাঠে যাই তার একটাই কারণ, আমার 2টো গরু আছে, তো গরুদের জন্য ঘাস লাগানো হয়েছিল। ওটা তোমাদের দাদাভাই যখন সুস্থ ছিল তখন লাগিয়েছিল, তো সেই ঘাসগুলোই আনতে যাই। শুধু ওই জমিটাতেই যাই, অন্য কোনো জমিতে যাই না। এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে এই মেন কারণ আমার মাঠে যাওয়ার। ঠিক আছে, তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যাই হোক, আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা জানিও কমেন্ট করে যে আমার বরের অসুস্থতার ব্যাপারে আর কি, তোমাদের যদি কোনো কৌতূহল থাকে অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমার বরের কি হয়েছিল, কি বৃত্তান্ত, কেন এরকম হলো আমার সংসারটা, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো, আবার আকাশে মেঘমেঘ করেছে, বাইরে কাপড় চোপড় সব আছে, সব কিছু তুলতে হবে। ঠিক আছে, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, দেখা হচ্ছে। দেখো বাজার থেকে আজকে মাছ আনছে, অনেক বড় বড় মাছের বাবা। এই যে দেখো মাছ, এটা কয় কেজি? এই যে মাছ,
সব দিক সব দিক তাহলে এই যে দেখো এই হচ্ছে দুটো আর একটা নিচে আছে। তো এটা হচ্ছে কাতল মাছ আর এটা হচ্ছে কি মাছ? এটা সিলভার। আমি আবার ভাবলাম যে অন্যরকম দেখতে, মানে অন্য কোনো মাছ। আর এই যে এগুলো ময়া মাছ। আর এটা কি মাছ? রুই মাছ। আর এটা কি মাছ? সামুদ্রিক কি মাছ নাম জানি না। উঠলে তখন একটা কাটা ছোলা দিতে। আমার কাছে তো স্যান্ডেল আগে ছোট, আনার আগে ছোট। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে এই যে 3টা মাছ নিয়ে এসেছে। 2টো মাছ হচ্ছে অনেক বড় আর একটা মাছ ছোট ছিল। আর তো তোমাদেরকে তো দেখালামই মাছগুলো আমি আগেই। আর এখন মাছগুলো কেটে নিচ্ছে। আমার পক্ষে তো মাছগুলো কাটা খুবই মানে কষ্টকর ছিল। তো আমার বোনকেও বললাম একটু সাহায্য করতে। তো 2 বোন মিলে মাছগুলো কাটলাম। আমি হচ্ছে গিয়ে আঁশগুলো ছাড়িয়ে দিলাম। আঁশ ছাড়ানো একটা যে ইয়ে আছে, মানে ওটা আমি মেলা থেকে কিনেছিলাম অনেক দিন আগে। তো সেটা দিয়ে আঁশ ছাড়িয়ে দিলাম আর ও এখন কাটছে। তো মাছ কাটতে আমি একদম পারি না বন্ধুরা, যেমন তেমন হয়ে যায়। আগে তো একদম পারতাম না, বেকাতারা হতো। তো এখন সেই বেকাতারাটা হয় না, কিন্তু সেই সুন্দরভাবে মাছটা কাটা হয় না। অনেকে আছে অনেক সুন্দর করে মাছ কাটতে পারে, কিন্তু আমি অতটা সুন্দর করে কাটতে পারি না। যেমনটা পারি ওই কোনো গতিকে আমার সংসারটা চলে যায়, এটাই হচ্ছে। তবে জায়গাটা কম হয়ে গেছিলো বলে মাছ কাটতেও দুজনার খুব সমস্যা হচ্ছিল। তো যেহেতু 3-4 রকমের মাছ ছিল, তো ঝুড়ি টুড়িও আনতে পারিনি, যে কটা এনেছি তাতেও হচ্ছিল না। তো মাছ কেটে আমার বোন ওই যে যেটা নিয়ে বসছে আর কি, একটা ব্যাগের উপর রাখলো আর আমি এটা কেটে আমার একটা গামলার ভিতরে রাখলাম। ঠিক আছে। তো দেখো মাছটা আমার দেখতে দেখতেই কিন্তু সময় চলে যাচ্ছে। এরকম করতে করতে মানে মাছ কাটতে বসলে একটা মাছ কাটতে আমার 1 ঘন্টাও পার হয়ে যায়, এরকম হয়। সেই মাছই অন্য একজনের কাছে দিলে সে খুব তাড়াতাড়ি মাছটা কাটতে পারে, কিন্তু আমি পারি না, কেন জানি না, হয় না। আর হাত কাটার তো রেকর্ড আছে, যে মাছ কাটতে গেলে হাত কাটা। আজকেও সারা সময়টাতে কিন্তু কোনো জায়গায় আমার হাত কাটিনি, কিন্তু পরে যে মাছটা ধুয়ে টুয়ে যখন আমি ইয়ে করেছি, মানে নিরিবিরি হলাম, তখন দেখি যে আমার বাঁ হাতের বুড়া আঙ্গুলের নিচে ওখানে একটা চিল লেগেছে। তো হাতটা আমার কাটবেই। ঠিক আছে। তো মাছগুলো দেখো কাটা হয়ে গেছে সবগুলো মাছ। এখন এগুলো ধুতে যাব। তো মাছটা ধুয়ে আনি আগে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। টিউবওয়েলের মধ্যে ধুয়ে দাও। গাছ আনিয়েছি ওই কোটের ওই পাশে রয়েছে। থাকবো একটু ওই জিনিসটা উঠে এনে করলে এইসব আসতে আবার চলে খুলি, তাহলে এই কটা গামলা হ্যাঁ ঠিক আছে। চালের গুঁড়ো আহার দেখো বাজার থেকে মাছ এনেছে আর সেটা রান্না করব না, সেটা কিন্তু হয় না। কিন্তু যেদিন বৃহস্পতিবার থাকে ওই দিন যদি বাজার থেকে মাছ আনে তাহলে মাছটা কাটা হয় না। ঠিক আছে। তো মাছটা ধোয়ার সময় দেখো এই একটা নাড়ি, এটা দেখা হয়নি, হয়তো ভুলক্রমে ছিল, তো এটা এখন রেখে দিচ্ছি। কিন্তু আজকে হচ্ছে গিয়ে রবিবার, তো রবিবারের বাজার থেকে মাছ এনেছে আর এত বড় বড় মাছ, সেটা রান্না করব না, সেটা তো হতে পারে না। আর ক্যামেরা করার সময় মানে আমি যখন মাছ কাটছিলাম তখন
এত বড় মাছ দেখে আমি যতটা খুশি হইনি তার থেকে বেশি খুশি কিন্তু আমার ভাসুরের মেয়ে হয়েছিল। তো ভাবলাম যে তাহলে রান্না করি, ও খেয়ে যাবে। তো সেজন্যই আর কি রান্না করা। আবার আমার বোন কাটলো, ওকেও তো দিতে লাগবে তাই না, যে মাছটা এত কষ্ট করে কাটলো তাকে না দিয়ে কি করে খাই। আর ওদিকে ভাসুরের মেয়েও তো ভীষণ খুশি, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল, দেখো আমার কাকা মাছ আনছে। তো সেই জন্য চলে আসলাম রান্না করতে। তো এখানেও আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু বাইরে প্রচুর জোরে বৃষ্টি আসলো, সেই কারণে আর ওটা হয়নি, কারণ বৃষ্টির শব্দটা বেশি আসছিল, সে কারণে পরে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো মাছটাতে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে করব একটা ঝোল, মাছের ঝোল আর কি, তেল টেল দিয়ে আর কি মাছের ঝোল করব। আর যে মাছের তেল টেল দেখছো নাড়ি ভুড়ি, এগুলো সেগে ভাজা করব। আর যেহেতু আমরা বেগুন টেগুন খাই না, বেগুন পুঁই শাক কোনোটাই খাই না, বেগুন খেলে মাছটা তেল দিয়ে করলে, মাছের তেল দিয়ে বেগুন করলে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু আমরা বেগুন খাই না, তো সেই জন্য আর মাছের তেল ওইভাবে করাও হয় না, শুধু এরকম ভেজে মরিচ দিয়ে খাই। তবে আজকে শুকনো মরিচ নেই, শুকনো মরিচ থাকলে ভালো হয়। তো শুকনো মরিচ নেই যেহেতু, তো কাঁচামরিচও ওর সঙ্গে ভাজবো। তো ওটা দিয়েই আমাদের রাতের খাওয়া মাছের ঝোল আর পেটা ভাজা, ঠিক আছে। তো এই দেখো বৃষ্টি পড়ছিল বাইরে, এত জোরে বৃষ্টি পড়ছিল যে হালকা হালকা ছিটে কড়াইয়ের মধ্যেও পড়ছিল। যেহেতু কড়াইতে তেল, তো ওটা ছিটে ছিটে আমার গায়ে আসার ভয়ে আমি এবার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে বৃষ্টির জল এসে কড়াইয়ের মধ্যে না পড়ে। হ্যাঁ, তো বুঝতে পারিনি যে এরকম জোরে বৃষ্টি হবে। রান্না করব অনেক আগে, তবে মাছটা ধুয়ে আনতে আনতে তো রাত হয়ে গেছিলো, সেই জন্যই দেরি হয়ে গেল। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, মাছটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঝোলটা করব, ঠিক আছে। তো মাছগুলো ভেজে নিই। আর ওই পাশে চুলাতে দিয়েছি ভাত। তো আজকে আমার মাছের তরকারি হতে হতে ভাত হয়ে গেছিলো জানো। তো চুলা বানানোর পরে এটাই হচ্ছে ফার্স্ট যে আমার তরকারি, মানে মাছ রান্না করার আগে আমার ভাতটা হয়ে গেছে। তো চুলাটা আস্তে আস্তে করে খুব ভালোই জ্বলছে আর কি। প্রথমে তো ভাবতেছিলাম, অনেক চিন্তা করতেছিলাম যে আমার চুলাটা জ্বলবে কি জ্বলবে না, কারণ অনেকে আছে চুলা বানানোর পরে জ্বলতে চায় না, খুবই সমস্যা হয়। তো যাই হোক, কোনো সমস্যা হলো না, চুলাটা এখন আস্তে আস্তে ভালোই সার্ভিস দিচ্ছে আর কি। আর এই যে দেখো মাছের ঝোল করার জন্য কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর পেঁয়াজ রসুন লঙ্কা আর জিরা, এগুলো বেটে একটা বাটিতে রেখেছি। বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে মানে ক্যামেরা ধরার লোক নেই, আবার রান্নাঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে, ফোন দিয়েই সব কাজ চালাতে হচ্ছে। তো মশলাটা কষিয়ে নিয়ে দেখো কড়াইতে, মানে মশলার ভিতরে জলও দিয়ে দিলাম। এবার এই ঝোলটা যে একটু ফুটে উঠবে তার ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো আমি মাছের ঝোলটা এভাবেই করি, অনেকে অনেক রকমভাবে করে, তো আমি সিম্পল এভাবেই করি। অন্য কোনো মশলা দিলাম না, গরম মশলা ধনে গুঁড়া টোড়া এসব কিছু দিলাম না, কারণ গরম মশলা দিলে গ্যাস হয়, তো সেই কারণে আমি গরম মশলা দিলাম না। আর এই যে দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম, বাজার থেকে যেহেতু আজকে ধনে পাতা আনছে, তো ভাবলাম যে তাহলে তরকারিতে ধনে পাতাটা দিয়েই দিই। আর মাছের ঝোলটা হচ্ছে আমার মেয়ের সবথেকে ফেভারিট খাবার আর কি। ও যে কোনো মাছ যদি ঝোল করে দিই এভাবে, তো ও এক থালা ভাত খেয়ে নিতে পারে, কিন্তু অন্যান্য সবজি দিয়ে যদি রান্না করে দিই তখন আর খেতে চায় না। তো যাই হোক, রান্না বান্না হয়েই গেছে। এই যে দেখো ভাতের মাছ ঝরাতে এখানে দিয়ে দিয়েছি। আর এদিকে এখন ভাতটা সব বেড়ে নিয়ে ঘরে চলে যাব, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি ঘরে যেতে হবে। আর আমার জায়ের মেয়েকেও ডাক দিলাম, কারণ এখন খাওয়ার সময়ও হয়ে গেছে। তো এই যে দেখো লাস্ট ফিনিশিং মাছের ঝোলটা কেমন হয়েছে, সবুজ সবুজ হয়েছে, কারণ ধনে পাতা আছে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, ঠিক আছে। তো সেই কারণেই। আর এই যে পেটা ভাজাটা এখানেও আছে, আমার বোনও এসছে, বোনকেও দিয়ে দিলাম। আর আমরা চারজনা এখন ঘরে বসেই খেয়ে নেব। তো আমার জায়ের মেয়ে প্রথম খুব লজ্জা পাচ্ছিল, ও মাথা নিচু করে বসেছিল, পরে বললাম না একটু তাকা, তো শেষমেশ অনেক বলার পরে তারপরে একটু তাকালো। ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, মাছটা দিয়ে খেতে পারলো, আমারও ভালো লাগলো, আর ও খেয়ে তৃপ্তি পেলো, কারণ অনেক বড় মাছ, ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। টাকা একটু বাকি, টাকা একটু, লোটাস টাকা আছে, তুই টাকা একটু। আর গণেশ সায় নম উপরে।